হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আমার আজকের ক্লাসটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা ভীষণ সুন্দর একটা ফ্রেজের ব্যবহার শিখব। তো ফ্রেজটা কি সেটা জানার আগে আমি বোর্ডে লেখা বাক্যগুলো একটু পড়ে শোনাই, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। হাল ছেড়ে দিও না, যা করছো তাতে লেগে থাকো। যদিও এভাবে চলতে থাকা কঠিন, তবুও সে হার স্বীকার করবে না। তুমি যদি দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যেতে পারো, তুমি জিতবেই। জানি না কিভাবে শেষ অবধি সে লড়াই চালিয়ে গিয়েছিল। এই যে চারটে বাক্য আমি বললাম, যে চারটে বাক্য আমি বোর্ডে লিখে রেখেছি, সেগুলো কিন্তু একটা ব্যাপার ভীষণ পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরছে। আর সেটা হচ্ছে, কঠিন পরিস্থিতিতেও আমরা কাউকে লড়াই চালিয়ে যেতে বলছি, অথবা কেউ খুব অসুবিধার মধ্যে পড়েও সে তার লড়াই থামাচ্ছে না, দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে। আর এই ব্যাপারটা ইংরেজিতে যখন আমরা বোঝাবো, তখন আমাদের একটা ফ্রেজ ব্যবহার করতে হবে। আর সেই ফ্রেজটা হলো hang in there। এই হ্যাং ইন দেয়ার ফ্রেজটা দিয়ে আমরা বোঝাই, যখন আমরা কঠিন পরিস্থিতিতেও কাউকে হাল না ছেড়ে লড়াই চালিয়ে যেতে বলি, অথবা কেউ যখন কঠিন অবস্থায় থেকেও হার না মেরে ধৈর্য ধরে লড়াই চালিয়ে যায়, বা সব যন্ত্রণা সহ্য করেও টিকে থাকার চেষ্টা করে, সেটা বোঝাতে হ্যাং ইন দেয়ার ফ্রেজটা ব্যবহার করা হয়। এই হ্যাং ইন দেয়ার ফ্রেজটা যেহেতু মানুষকে লড়াই চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়, তাই একে ইন্সপিরেশনাল ফ্রেজও বলা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, এই বাক্যগুলোতে আমি হ্যাং ইন দেয়ার ফ্রেজটাকে একটা অংশ হিসাবে ব্যবহার করেছি ঠিকই, কিন্তু এককভাবেও এই ফ্রেজটা ব্যবহার করা যায়, তাই একে স্ট্যান্ড অ্যালোন ফ্রেজও বলে। তো চলো এবার আমরা এই ফ্রেজটা ব্যবহার করে এই বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ সহজ। আর এই ফ্রেজটা যেহেতু ইন্সপিরেশনাল ফ্রেজ, এই ফ্রেজটা দিয়ে যখন বাক্য আমরা গঠন করব, সেটা শুনতে বা পড়তেও খুব ভালো লাগবে। হাল ছেড়ে দিও না। হাল ছেড়ে দিও না ইংরেজি ডোন্ট গিভ আপ। আমি একটা গ্রুপ ভার্ব ব্যবহার করলাম। যা করছো তাতে লেগে থাকো। হিন্দিতে একটা সিনেমা ছিল না, লাগে রাহো মুন্না ভাই, ওই লাগে রাহো ব্যাপারটাই হ্যাং ইন দেয়ার ফ্রেজটা দিয়ে বোঝানো হয়। যা করছো তাতে লেগে থাকো, এই যে সম্পূর্ণ অংশটা যেটাকে আমি আন্ডারলাইন করে রেখেছি, সেটাই আমি হ্যাং ইন দেয়ার ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। হাল ছেড়ে দিও না, ডোন্ট গিভ আপ। হ্যাং ইন দেয়ার। এই হ্যাং ইন দেয়ার ফ্রেজটা আমি আলাদা কালিতে লিখলাম বোঝার সুবিধার জন্য, আর এখানে কমাটা লাগিয়ে দিও, তাহলে বাক্যটা একদম পারফেক্ট দেখাবে। যদিও এভাবে চলতে থাকা কঠিন, তবুও সে হার স্বীকার করবে না। যদিও এভাবে চলতে থাকা কঠিন অর্থাৎ কিনা, একটা কঠিন পরিস্থিতিতে কেউ লড়াই চালিয়ে যাচ্ছে, আর যখন সে লড়াইটা চালিয়ে যাচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে এমন পরিস্থিতিতে টিকে থাকা বা লড়ে যাওয়া কঠিন, কিন্তু সে হার স্বীকার করবে না, সে ওই লড়াই চালিয়ে যাবে। সে কঠিন পরিস্থিতি যতই হোক না কেন, তার সামনে মাথা নত করবে না, সে ফাইট করেই যাবে। যদিও এভাবে চলতে থাকা কঠিন, যদিও ইংরেজি হচ্ছে অলদো। অলদো ইট ইজ হার্ড, এটা কঠিন, হার্ড টু, কি করা কঠিন, এভাবে চলতে থাকা। হ্যাং ইন দেয়ার। অলদো ইট ইজ হার্ড টু হ্যাং ইন দেয়ার, যদিও এভাবে চলতে থাকা কঠিন, তবুও সে হার স্বীকার করবে না। তবুও বোঝাতে আমি স্টিল শব্দটা ব্যবহার করব। স্টিল, সে হার স্বীকার করবে না। হি ওন্ট, ওন্ট মানে উইল নট। ওন্ট, এইখানে আমি আরেকটা
গ্রুপ ভার্ব ব্যবহার করব। হার স্বীকার করা, বশ্যতা স্বীকার করা, এগুলো ইংরেজিতে যখন আমরা বলবো তখন আমরা গ্রুপ ভার্ব গিভ ইন ব্যবহার করব। তো সেই জন্য আমি এখানে বসাবো গিভ ইন। হি ওন্ট গিভ ইন, although it is hard to hang in there, যদিও এভাবে চলতে থাকা কঠিন, তবুও সে হার স্বীকার করবে না। Still he won't give in. তুমি যদি দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যেতে পারো, তুমি জিতবেই। দাঁতে দাঁত চেপে যারা লড়াই করে তারাই জেতে। যদি তুমি পারো, এই অংশটা আমি আগে আনছি। যদি তুমি পারো, যদি তুমি পারো, এই তিনটে ওয়ার্ডের ইংরেজি আমি আগে লিখব সেন্টেন্সের। যদি, ইফ, তুমি, ইউ, পারো, ক্যান। দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যেতে আন্ডারলাইন করে দিয়েছি, অর্থাৎ কি না, শুধু এই ফ্রেজটাই বসিয়ে দেবো, তাহলেই হবে। hang in there. If you can hang in there, তুমি জিতবেই, তোমার জয় কেউ আটকাতে পারবে না। You will definitely win. তুমি জিতবেই। If you can hang in there, you will definitely win. তুমি যদি দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যেতে পারো, তুমি জিতবেই। জানি না কিভাবে শেষ অবধি সে লড়াই চালিয়ে গিয়েছিল, মানে সে লড়াই করতে করতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল, এটা আমাদের কাছে একটা বিস্ময়ের ব্যাপার যে কিভাবে সে শেষ পর্যন্ত লড়াইতে টিকেছিল, অথবা কিভাবে সে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিল। কে জানে না? আমি জানি না। আই ডোন্ট নো। আই ডোন্ট নো। কিভাবে সে লড়াই চালিয়ে গিয়েছিল শেষ অবধি। হাউ, এখানে সমর্থ হয়েছিল বা পেরেছিল, এটাই আমি লিখব। হাউ হি ম্যানেজড টু, কি করতে পেরেছিল, কি করতে সমর্থ হয়েছিল, সেটা হচ্ছে লড়াই চালিয়ে গিয়েছিল, সে লড়াই চালিয়ে যেতে। আই ডোন্ট নো হাউ হি ম্যানেজ টু hang in there. কতক্ষণ অবধি লড়াই চালিয়ে গিয়েছিল? শেষ অবধি। Until the end. I don't know how he managed to hang in there until the end. hang in there ফ্রেজের ব্যবহার তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। ভীষণ সুন্দর একটা ফ্রেজ, ইন্সপিরেশনাল ফ্রেজ, তাই এগুলো বাক্যে যখন বসানো হয় সেটা শুনতেও খুব ভালো লাগে। বাক্যে না বসিয়েও এককভাবে এই ফ্রেজটা ব্যবহার করা যায়। লেগে থাকো, চালিয়ে যাও, লড়াইতে থাকো, টিকে থাকো, এমনটা বোঝাতেও কিন্তু আমরা হ্যাং ইন দেয়ার ফ্রেজটা ব্যবহার করি। তাই একে স্ট্যান্ড অ্যালোন ফ্রেজও বলা হয়। আর যেহেতু এই ফ্রেজটার দ্বারা মানুষকে লড়াই করার, সংগ্রাম করার অনুপ্রেরণা দেওয়া হয়, তাই একে ইন্সপিরেশনাল ফ্রেজও বলা হয়। তাহলে দেখতে পেলে একটা জিনিস, সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলতে গেলে ফ্রেজের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। এই দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাওয়া, এগুলোকে যদি আমি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতাম ইংরেজিতে, তার কিন্তু কোনো অর্থ দাঁড়াতো না। বাক্যটা অর্থবহ মনে হচ্ছে এই কারণেই, যেহেতু আমি এখানে একটা প্রপার ফ্রেজ ব্যবহার করলাম বা শব্দগুচ্ছ ব্যবহার করলাম। আর এই ধরনের শব্দগুচ্ছ দিয়ে মানুষ নিজের মনের ভাব বা বিশেষ কোনো বার্তা প্রকাশ করে। আর তাই এই ফ্রেজগুলো ইংরেজিতে ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেজের সঠিক ব্যবহার না জানলে ইংরেজিতে কথা বলা শেখা সম্ভব না। তোমরা প্র্যাকটিস করো কিভাবে ফ্রেজটা দিয়ে বাক্য গঠন করতে হয়, সে তো এখানে লিখেই দিয়েছি আমি। দেখে নাও একবার, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে কথা বলার সময়
রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আর তারপরেও যদি কঠিন লাগে বুঝতে, ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।